তো কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1249তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ আশিকের জীবনের হৃদয় বিদারক এক লজ্জাজনক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল, প্রতি রাতে মা আমাকে বিভিন্ন পুরুষের কাছে বিভিন্ন পুরুষের রুমে পাঠায়। এই গল্পটা এরকম একটা গল্প, আমি জানি গল্পের টাইটেল শুনে আপনারা অনেকেই মনে করতেছেন যে গল্পটা অনেক খারাপ, নোংরা একটা গল্প। এই গল্পটা ঠিক যতটাই না খারাপ, তার চেয়েও আরও বেশি বেদনাদায়ক, কষ্টদায়ক। দেখেন, আমি আজ থেকে প্রায় 2 বছর আগে ঢাকার মেয়ে নাজমার গল্প শুনেছিলাম। পতিতালয়ে বসবাস করে এক নাজমার গল্প আমাকে 15 দিনের মতো ঘুমোতে দেয়নি। আমি অজরে কান্না করেছি ওর গল্পটা শোনার পরে। এই মেয়েটা এখন আর পৃথিবীতে নাই এবং তাদের এই মৃত্যুগুলো এমনভাবে ঘটে যে মৃত্যুর কোনো জানাজা হয় না। এই গল্পটাই ঠিক তেমনই একটা হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই আশিকের জীবনের গল্প জুড়ে থাকা ছোট্ট মেয়ে রাইসার বাস্তব জীবনের গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আশিক এবং রাইসাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিক হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার কলিজার টুকরা 2 ছোট বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী শহরের অদূরের কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আরব দেশের মাটি, প্রবাসী মাটি, আমার বাবা ওমানে থাকে এবং ওমানে থেকে আমার বাবা যে পরিমাণে টাকা পয়সা পাঠাতো তাই দিয়ে আমার শৈশবের দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটে। আমার বাড়ির পাশে, মানে আমাদের গ্রামের পাশেই ছিল আমার নানুর গ্রাম। আমার নানুর বাড়িতে শুধুমাত্র ছিল আমার নানুমণি এবং আমার একজন মামা, ছিল আমার মামি সহ আমার একটা ছোট্ট মামাতো বোন যার নাম ছিল রাইসা। আমার নানু বাড়িটা অনেক বড় একটা বাড়ি ছিল এবং এই বাড়ির মধ্যে প্রচুর পরিমাণের ফলাদি ছিল, যার জন্য বৃষ্টির দিনে, ঝড়ের দিনে নানু বাড়িতে আমি দৌড়ে আমার বন্ধুবান্ধব নিয়ে ছুটে যেতাম। কারণ নানুর বাড়ির বিভিন্ন ফল গাছে উঠে ফল পেরে খাওয়ার মজাটাই ছিল আলাদা। আমার আড্ডার দুষ্টুমির একমাত্র জায়গা ছিল আমার নানু বাড়ি। আমার যে মামানি ছিল, আমার মামুনি আমাকে অসম্ভব রকমের ভালোবাসত। আর আমার বাবার সাথে আমার মামা ওমানেই থাকতো। আমার বাবা আর আমার মামা একসাথে ওমানে থাকে। নানুর বাড়ির দুষ্টুমি, মজা মাস্তি করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করি। প্রাইমারি স্কুল শেষ করে আমি তখন হাই স্কুলে ভর্তি হই। যখন আমি হাই স্কুলে পড়াশোনা করি, হাই স্কুলটা আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে ছিল। আমি সবসময় স্কুলে যেতাম না, মাঝে মাঝে যেতাম না। তো আমার বাড়িতে আমার আরেকজন বন্ধু ছিল যার নাম ছিল বাবলু আর আমি একই সাথে পড়াশোনা করতাম। আমাদের পারস্পরিক দুজনের মাঝে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাবলু আমাকে ছাড়া তেমন কিছুই বুঝতো না এবং আমিও বাবলুকে অসম্ভব রকমের ভালোবাসতাম। দুজন 2 পরিবারের হলেও আমার কাছে মনে হয় যে আমরা দুজনেই আত্মার ভাই ছিলাম। একজন ছিলাম এক একজনের দেহের আত্মা। এরকম করে বাবলুর সাথে আস্তে আস্তে করে স্কুল জীবন আমার কাটতে থাকে। বেশিরভাগ সময় তখন নানু বাড়িতেই থাকতাম। আমার একটা মামাতো বোন ছিল যার নাম হচ্ছে গিয়া রাইসা। তো রাইসা আমার বয়সে 2 বছরের ছোট। যখনই নানু বাড়িতে যাইতাম ওর সাথে প্রচণ্ড রকমের দুষ্টামি করতাম, অনেক ফাইজলামি করতাম, ওর সাথে অনেক মজা মাস্তি করতাম। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং একটা সময় আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতেও আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্টে এসএসসি পাস করি এবং এসএসসি পাস করার পরে আমাদের স্কুলের পাশেই হচ্ছে কলেজ ছিল। ওই কলেজে তখন ভর্তি হই। কলেজে পড়াশোনা করতেছি। ওই সময় আমার মামাতো বোন হচ্ছে ক্লাস 9-এ পড়তো। তো ও যেহেতু ক্লাস 9-এ পড়তো, আমি মাঝে মাঝে নানু বাড়িতে যাইতাম, ওরে পড়াইতাম। এরকম করতে করতে ও ক্লাস 9-এ পড়া অবস্থায় হঠাৎ করে একদিন আমার মামানি মারা যায়। আমার মামানির তেমন কোনো রোগ ছিল না, আমার মামনি কোনো অসুস্থ ছিল না, একদম সুস্থ সবল ভালো একটা মানুষ ছিল। মামানির একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার মামনি অনেক মোটা এবং স্বাস্থ্য কমানোর জন্য ডাক্তারে বারবার বলতেছিল যে স্বাস্থ্য কমান এবং স্বাস্থ্য না কমালে সমস্যা হবে।
কিন্তু কোনোভাবে মামানি খাওয়া দাওয়ার কোনো রুচি কমাইতে পারতেছিল না, মানে খাবারের রুচি কমাতে পারতেছিল না। এবং এই মর্মেই ডাক্তার বলতেছিল যে অনেক সমস্যা হবে এবং যেটা ডাক্তার ধারণা করে সেটাই হয়। আমার মামি মূলত স্ট্রোক করেই মারা যায়। স্ট্রোক করে মামি মারা যায় এবং মামি মারা যাওয়ার পরে আমার মামাতো বোনটা তখন সম্পূর্ণ একা হয়ে পড়ে। আমার নানুর তখন অনেকটা বয়স হয়েছে, আমার নানু এতটাই বয়স হয়ে গেছে যে আমার নানু নিজেরটা নিজে খাইতে পারতো না, চলাফেরা করতে পারতো না ভালো করে। ওই মুহূর্তে আমার ওই রাইসার যে নানু বাড়ি আছে, তো তারা তখন সিদ্ধান্ত নিল যে রাইসাকে নিয়ে যাবে, রাইসার মামা মামি ওরা নিয়ে যাবে। কিন্তু আমার মা বলতেছিল যে আমার নানুমণি বলতেছিল রাইসা যদি চলে যায় আমার নানুমণি মরে যাবে। আমার নানুমণি রাইসাকে অনেক ভালোবাসে। এক পর্যায়ে আমার আব্বা তখন বিদেশ থেকে আমার মাকে বলল, একটা কাজ করো, তোমার মাকে আর রাইসাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। মানে আমার নানুমণি আর রাইসাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে বললো। তো যখন আমাদের বাড়িতে নিয়ে আসতে বললো, আমার আম্মু তখন করলো কি আমাকে দিয়ে আমার নানুমণিকে আর রাইসাকে তখন আমাদের বাড়িতে নিয়ে আসলো। তা আমাদের বাড়িতে আসার পরে রাইসা আমার বোনদের সাথে তখন স্কুলে যাইতো আসতো। আমার বোনদের সাথে ওর ভালো সম্পর্ক ছিল, এভাবেই তখন চলতেছিল। এবং আমাদের বাড়িতে আসার প্রায় কয়েক মাস পরেই আমার নানুমণি হঠাৎ করে মারা যায়। এবং নানু মারা যাওয়ার পরে আমাদের বাড়িতেই মানে আমাদের নিজস্ব গোরস্থানে নানুকে তখন আমরা দাফন করি। নানুর দাফন কাফন হয়ে যাওয়ার পরে রাইসা তখন সম্পূর্ণ একা হয়ে পড়ে। ওই মুহূর্তে আমার মামা তখন বিদেশ থেকে দেশে আসে। মামা দেশে আসার পরে তখন সবাই মামারে বলতেছিল যে অন্তত মেয়ের মুখের দিকে তাকায় হইলেও একটা বিয়ে শাদী করো। আমার মামা আসলে এই মুহূর্তে বিয়ে করতে রাজি হয় না। তো সবাই তখন মামারে ধরতেছিল বিয়ে করো, এবং আমার মামাতো বোন রাইসাও ধরলো যাব্বু বিয়ে করো। এরকম করে সবাই যখন ধরে তখন আমার মামা একটা বিয়ে করে, মানে সবার সম্মুখে একটা বিয়ে করে, কম বয়সী একটা মেয়ে যা রাইসার থেকেও মূলত হয়তো 3-4 বছরে বড় হবে, এরকম নার্গিস আক্তার নামের একজন মহিলাকে আমার মামা তখন বিবাহ করে। তো মেয়েটাকে দেখতে শুনতে আমরা প্রথমে ভাবছিলাম যে ওর বয়স কম, একেবারে কম বয়স্ক। কিন্তু বিয়ে হবার পরে জানতে পারি যে এর আগেও একটা মেয়েটার বিয়ে হয়েছে, মোটামুটি বয়স্ক আছে। তো নার্গিস আক্তারকে তখন আমার মামা বিয়ে করে, এবং বিয়ে করার পরে নার্গিস আক্তার তখন মোটামুটি আমার মামার সংসার করতে থাকে। এবং ওই মুহূর্তে তখন রাইসাকে আমাদের বাড়ি থেকে আবারও নিয়ে যায়। রাইসাকে আমাদের বাড়ি থেকে নিয়ে রাইসাকে ওর সৎমায়ের সাথে তখন ওকে রাখে। ওর আব্বা তখন আবারও বিদেশ চলে যায়, মামা বিদেশে চলে যায়। তখন রাইসা ওর সৎমায়ের সাথে থাকতেছে এবং ওদের বাড়িতেই থাকতেছে, মানে ওদের বাড়িতেই থাকতেছে। নানু তো তখন মরেই গেল। তো রাইসার সৎমা তখন থাকতো। এরকম করে সময়গুলো কাটতো, আর আমি প্রতিদিন নানু বাড়িতে চলে যেতাম। তো আমার যে মামনি ছিল রাইসা, ওনার তো আমি মামনি ডাকতাম। তো মামনি ডাকলে উনি খুব লজ্জা পাইতো। উনি বলতো, তুমি আমার মামনি ডাইকো না, তুমি আমার অন্য কিছু ডাকো। এরকম করে দুষ্টামি করতো। তখন তো আমি কলেজে পড়ি। তো আমি যখনই নানু বাড়িতে যাইতাম, আমার একটা বন্ধু আছে বাবলুর সাথে করে নিয়ে যাইতাম। বাবলু আর আমি একসাথে যাইতাম, একসাথে আসতাম, মানে নানু বাড়িতে। বাবলু সবসময় আমার সাথে চায়ের মতো মিশে থাকতো। এরকম করতেছে। আমার মামাতো বোন তখন এসএসসি পরীক্ষা দিবে। তো বাবলু আমি না থাকলেও একা আমার নানু বাড়িতে চলে যেত। আমার মামুনি যেহেতু চিনে, বাবলু আমার বন্ধু, ওর কলেজে পড়তো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এইভাবে একটা সময় ভাই খেয়াল করে দেখলাম কি জানেন, বাবলু বারে বারে আমার নানু বাড়িতে যায়। মানে এরকমও হয় যে আমি না গেলেও আমার নানু বাড়িতে যায়। এবং আমার নানু বাড়িতে গিয়ে আমার মামানির সাথে বাবলুর সম্পর্কটা কেমন জানি অনেকটা ভিন্ন আকার ধারণ করে। মানে আমার মামানির সাথে ও একটু অন্যরকম আচার ব্যবহার করে, অন্যরকম কথাবার্তা বলে। এবং যেখানে আমি যাই নাই সেখানে বাবলু আমার নানু বাড়িতে গিয়ে আমার মামির সাথে বসে বসে গল্প গুজব করাটা আমার কাছে কেমন জানি একটু সন্দেহজনক মনে হলো। মানে আমার কাছে একটু ডাউট লাগলো যে বিষয়টা কি, কেন বাবলু এরকমটা করে। আমি কোনোভাবেই নাই বিষয়টা বুঝতে পারতেছিলাম না। এবং ভাবলুর আমি একটা সময় বলি, তুই এতবার যাস কেন? ও বলে আমি ফল খাইতে যাই, কারণ নানু বাড়িতে প্রচুর ফলের গাছ ছিল। তা আমি একটা সময় ধারণা করলাম মনে হয় আমার মামাতো বোন রাইসার সাথে ভাবলুর কোনো একটা সম্পর্ক হয়ে গেছে। মানে আমি এটা মনে করলাম। মনে করার পরে আমি একদিন আমার মামাতো বোনকে খুব ফ্রিলি জিজ্ঞেস করলাম, কিরে বাবলুর সাথে তোর কোনো সম্পর্ক হয়েছে? ভাবলাম বাবলু হয়তো আমারে বলে না, কারণ আমারে বললে হয়তো আমি রাগ করবো বা ওরে আমি আমার মামাতো বোনের কাছ থেকে সরাই নিয়ে আসবো, এই জন্য সম্ভবত আমার কাছে বলে না। আমি এটা ধারণা করছিলাম। পরে দেখলাম যে না, আসলে ওরকম কিছুই না। আমার মামাতো বোন আমারে বলে যে না, বাবলু ভাইয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই ভাইয়া, আমাদের বাড়িতে আসে, আম্মুর সাথে বেশিরভাগ কথাবার্তা বলে, এরকম করতেছে। তো আমি তারপরেও কোনো কিছু মনে করি নাই। এবং একটা পর্যায়ে দেখতাম বাবলুর মোবাইলে প্রচুর পরিমাণের কল আসে। মানে কল আসে, ও কল আসলে আমার কাছ থেকে সরে যায়, গোপনে গোপনে আলাদা গিয়ে কথা বলে। মানে কেমন জানি একটা অন্যরকম অবস্থা। বুঝতে পারতেছিলাম না যে ও কার সাথে কথা বলে। মানে ও যে কথা বলে, এই কথাগুলো ও কার সাথে বলে, কে ওর সাথে কথা বলে। তা আমি ওরে বলি, তুই কোনো প্রেম করিস? কারোর সাথে তোর কোনো সম্পর্ক আছে? কাউকে ভালোবাসিস? ও আমার বলে যে না, আরে কারে ভালোবাসবো, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো প্রেম প্রীতি করি না, এমনি। তাই বললাম তাহলে তোরে তো ফোন করে কে? ও আমারে কোনো কিছুই বলে না।
এরকম করে তখন 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে, বাট আমার মনের মাঝে খুব সন্দেহ লাগে যে কী ব্যাপার, ও কার সাথে কথা বলে, কে তারা এত ফোন করে। এইরকম করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন হলো কি, মাগরিবের পরে আমরা বাড়ির পাশে একটা বিল জারের পাশে বসে আছি এবং ওখানে বসে থাকা অবস্থায় যেটা হলো, বাবলুর মোবাইলে একটা কল আসছে। মানে কল আসছে, বাবলু তখন কথা বলে ফোনটা রেখে প্রস্তাব করার জন্য একটু গেল, ওই সময় কলটা আবারও আসছে। তখন হলো কি, ওই মোবাইলটার ভিতরে আপনার নিচে দিয়ে নাম্বারটা উঠতো, উপরে দিয়ে নাম উঠতো। নামের মধ্যে আমি দেখলাম লেখা হচ্ছে জান, এবং নাম্বারটা খেয়াল করে আমি দেখলাম এইটা আমার মামির নাম্বার, মানে আমার সৎ মামির নাম্বার, যে মামিরা আমার মামি, যেটার আমার মামা পরে বিয়ে করছে। এটা দেখার পরে তো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, কিরে ঘটনা কি, আমার মামির নাম্বার ওর ফোনে জান দিয়ে সেভ করা। তখন আমি ওর কোনো কিছু বলি না যে এটা কি হয় না হয়, আমি ওর কোনো কিছু বলি না। এইরকম করতে করতে একদিন আমরা কলেজে ক্লাস করতেছি, হঠাৎ করে আমার বলতেছে, আমার বলে আশিক আমি একটু এক জায়গায় যাব, তোর সাথে পরে দেখা করব, বা আমি একটু এক জায়গায় যাব, কলেজ করা অবস্থায়। আমি বললাম কোথায় যাবে, বলে এক জায়গায় যাব, আমার একটা কাজ আছে। এই কথা বলে ভাই হলো কি জানেন, ও কলেজ থেকে বেরিয়ে গেছে। এবং কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা সিনেমা হল আছে, এবং সিনেমা হলের উপরে একটা আবাসিক হোটেল আছে। আমি খবর নিয়ে দেখলাম যে ওই আবাসিক হোটেলে ও একটা মেয়ে নিয়ে উঠছে বা একটা মহিলা নিয়ে উঠছে। এরকম একটা খবর আমি আবাসিক হোটেলের ম্যানেজারের মাধ্যমে পাইলাম। এই খবরটা পাওয়ার পরে আমি ওই দিনে রাইসারে জিজ্ঞেস করলাম, রাইসা কিন্তু স্কুলে যায় নাই, ওই তখন রাইসার পরীক্ষা সামনে, SSC পরীক্ষার জন্য বাড়িতেই থাকে। আমি বললাম রাইসা মামি কি দুপুরবেলা কোথাও গেছিলো? বলে ডাক্তারের কাছে গেছে। রাইসা আমারে বলে, আমি তখন বললাম যে ডাক্তারের কাছে গেছে, কি বোরকা গায়ে দিয়ে গেছে? তখন আমারে বলতেছে যে এরকম লাল একটা বোরকা গায়ে দিয়ে গেছে। তখন আমি আবাসিক হোটেলে খোঁজখবর নিয়ে দেখলাম যে হ্যাঁ, লাল বোরকা পরিহিতই একটা মহিলা আবাসিক হোটেলে আসছে। তখন আমি শিওর হয়ে গেলাম যে আমার বন্ধু বাবলু মূলত আমার মামানির সাথে এখানে ছিল। তো এরপর আমাকে ডিরেক্টলি কোনো কিছু বলতে পারি না, কারণ ওভাবে তো কোনো মানে ধরতে পারি না বা ওভাবে বলতে পারি না, বাট ও এগুলো করে বেড়াইতেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম হতে হতে একদিন আমার কাছে খুবই খারাপ লাগলো। এবং খারাপ লাগার পরে যেহেতু আমার মাধ্যমে আমার নানু বাড়িতে যাইতো, আমার মাধ্যমে এগুলো করতো, তো খারাপ লাগার পর একদিন আমি ধরে বললাম যে বাবলু ঘটনা কি? এমনি যখন বলার পরে ও আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে আমরা বলতেছে, আরে না এরকম কোনো কিছুই না, তুই উল্টাপাল্টা শুনিস। আমি বললাম তোর মোবাইলটা আমার কাছে দে, আমি তোর মোবাইল থেকে দেখাই। আমারে বলে যে মোবাইল দেবো কেন? আমি বললাম তো মোবাইলটা দে আমার কাছে, তুই যে বললি আমি তোর উল্টাপাল্টা বলি, তো তোর আমি প্রমাণ করাই দিই। পরে আমার বলতেছে, তো আমি করলে তোর সমস্যা কী? ও আমার বল, আমি করলে তোর সমস্যা কী? আমি বললাম তুই কি ভুলে গেছিস যেটা আমার মামার বাড়ি এবং উনি আমার মামি, আর আমি জেনে শুনে আমার মামির সাথে তোর এই কাজগুলো করতে দিব? এটা তুই চিন্তা করলে কি করে? ও তখন আমার বলতেছে, তোর মামি হইলে তো কী হয়েছে, এটা তো তোর আপন মামি না, এটা তোর সৎ মামি। আমি বললাম হোক না সে আমার সৎ মামি, তাতে কী হয়েছে? আমার সৎ মামি হলে কি তুই আমার সৎ মামির সাথে এই ধরনের অবৈধ কাজ করবি? এটা কী ধরনের কথা বাবলু? আমি তো তোর অনেক বিশ্বাস করি এবং বন্ধু হিসাবে আমি তোর আমার কলিজার বন্ধু ভাবি, তোর সাথে আমার এত ভালো সম্পর্ক, কিন্তু তুই তো আমার সাথে এই কাজটা করতে পারস না, এটা তো কখনো হতে পারে না। এগুলো ওরে বললাম এবং বলার পরে ও তখন মানে আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, যা সমস্যা নাই, তুই যেহেতু মানা করছিস আমি এই সম্পর্কের মাঝে আর জড়াবো না, আমি ঠিক হয়ে যাব। ও আমার এটা বললো। তো আমার মামা তো একবার কষ্ট পাইলো, সেকেন্ড টাইম মামা বিয়ে করতে চায় নাই, আমরাই জোর জবরদস্তি করে আমার বিয়ে করাইছি। তো এই মুহূর্তে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তো মনে করেন মামা মনে কষ্ট পাবে। মামা তো নিজেই বিয়ে করতে চায় না, আমরা জোর করে বিয়ে করাইছি, এখন মামা তো খুব কষ্ট পাবে। এই জন্য আমরা তখন আর মামারও বিষয়টা জানাইলাম না যে এই ঘটনাগুলো ঘটতেছে। 1 দিন 2 দিন 3 দিন করে ভাবলু তখন আর করে না, এবং একটা পর্যায়ে ভাবলু পুনরায় আবারও এটা মানে পুনরাবৃত্তিগুলো আবারও শুরু করলো। সুযোগ পাইলে মামনির কাছে যাওয়া, মামনিকে ডেকে আনা, মামনির সাথে সিনেমা দেখা, মুভি দেখা, এটা করা ওইটা করা, এরকম করতে করতে ও এগুলো করে। এবং একটা পর্যায়ে আমি দেখি যে বাবলুর আমি ধমক দেওয়ার পরে ও নিজে মোবাইল বন্ধ করে দেয়, কিন্তু আমার মামি ওর উল্টা ডাইকে নিয়ে যায়। মানে আমার মামি ওর যদি মোবাইলে না পায় ওর বাড়িতে চলে আসে এবং আমাকে ফোন দিয়ে মাইরা ফেলে, এই বাবলুকে বাবলুর কাছে দাও, আমি বাবলুর সাথে কথা বলবো। মানে বাবলু যদিও এখান থেকে সরে আসতে চায়, কিন্তু আমার মামি বাবলুর কাছ থেকে সরে না। তখন আমার মামির উপরে খুব রাগ ওঠে যে মহিলাটা আসলেই তো বজ্জাত খারাপ একটা মহিলা, এইরকম খারাপ একটা মহিলা কিভাবে এই কাজটা করে? তার ছেলের বয়সে একটা ছেলের সাথে তার কি কোনো লজ্জা শরম নাই? বাবলু আমার বন্ধু, তার মানে তো হচ্ছে বাবলু আমি যেরকম, বাবলু তো আমার মামির কাছে সেম একই রকম, তাই না? এরপর আমার মামি বাবলুর সাথে এই ধরনের কাজগুলো কিভাবে করে, কিভাবে আমার মামি এই ধরনের কাজে বাবলুর সাথে লিপ্ত হয়। তো খারাপ লাগলো এবং লাগার পরে এরকম করে আমি দেখি যে না, যতই বাবলুরে সরাইতে চাই বাবলু সরে যায়, কিন্তু আমার মামি সরে না। আমার মামি এছাড়া কোনো কিছুই বোঝে না। একটা সময় আমি ক্লান্ত হয়ে বাবলুরে বাধা দেওয়া বন্ধ করে দিলাম, যাও যা খুশি তা করুক, আমি ওরা আর বাধা দিব না। আমি ওরা বাধা দিয়ে কী করবো? ও
ও সরে যেতে চাইলেও তো আমার মামি তো আর ওর কাছ থেকে সরতেছে না। যাই হোক, এরকম করে কয়েকদিন কাটার পরে নিজেও তো একটা পুরুষ মানুষ, একদিন হলো কি দুপুরবেলা আমাদের কলেজের ওইখানেই ভাবলো আমার মানে সরি দুপুর না, রাতের বেলায়, রাত্র তখন প্রায় 9:30 কি 10টার মতো বাজে, ভাবলো আমার বলতেছে বন্ধু এক জায়গায় যাবো, একটু ব্যস্ত আছি, তোরে ফোন দিব। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো কই জানে যাবে জানি না, রাত্রে 12টা 12:30 দিকে আমার ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছে আমাদের ওখানেই মানে বাজার আছে বলতে পুরো বড় হচ্ছে উপজেলা শহর, উপজেলার মধ্যে আমার বলে উপজেলাতে আয়। আমার ফোন দিয়ে বলতেছে, আমি বললাম উপজেলাতে কেন, উপজেলাতে কী কাম, আমি উপজেলাতে কেন যাব? আমার বলে তুই আয়, যদি আসিস তাহলে তোর জন্যই ভালো হবে। আমি বললাম যে কী রে, কেন আমার উপজেলাতে যাইতে বলে কেন? আমি যে ঠিক আছে আমি যাব। পরে আমি উপজেলার ওখানে গেলাম। উপজেলার ওখানে যাওয়ার পরে ও আমার একটা আবাসিক হোটেলের কথা বললো। ওই হোটেলের নিচে বসে আছে, বসে সিগারেট খাইতে আছে। তো ওই সময় আমার বলে যে যা অমুক নাম্বার রুমে যা, মানে রুম নাম্বার বলে। আমি তখন বললাম আরে আমি অমুক নাম্বার রুম নাম্বারে ওই রুমে যাব, মানে ওই রুমে কেন যাব? আমার তো ওই রুমে কোনো কাজ নাই, ওইখানে কেন যাবো আমি? কেন, কী হয়েছে, তুই কী শুরু করছিস? মানে একটু গরম হয়ে ওরে বলতেছি তুই কী শুরু করছিস? আমারে বলে যে না কিছু শুরু করি নাই, তুই যা গেলেই বুঝবি। আমি বললাম যে দেখ বাবলু, উল্টাপাল্টা কাজ করিস না, বল কী হয়েছে? বলে যাইলে দেখবি তোর মামি শুয়ে আছে, এভাবেই বলে। আমি বললাম যে তুই আমার মামিরা আজকে রাত আবার এখানে নিয়ে আসছিস? আমার বলে বন্ধু দেখ আমি তো মনে কর মানে নিজে ঠিক থাকতে পারি না, আমি তো চাই ওনার সাথে আমি না যাই, ওনার কাছে আমি না যাই, কিন্তু ভাই বন্ধু দেখ উনি তো আমার ছাড়া কিছু বুঝে না, আমার ছাড়া কিছু বুঝে না, আমি ওনার কাছ থেকে দূরে যেতে চাইলে উনি আমার কাছে টানে, তুই তো জানিস। আমি বললাম এরপরও আমার মামির সাথে এরকমভাবে সম্পর্কে জড়ানোটা তোর আসলে ঠিক হচ্ছে না। এবারে বলে জানা একটু উপরে যাও, এবং উপরে যাওয়ার পরে মানে আমি আস্তে আস্তে করে উপরে গেলাম, এবং উপরে যাওয়ার পরে আমি ওই রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে ঢোকার পরে আমি মামিরে খুব অশ্লীলভাবে শুয়ে থাকতে দেখলাম। যখন অশ্লীলভাবে শুয়ে থাকতে দেখলাম তখন মানে নিজের মাঝে হঠাৎ করে একটা মানে আমি তো যুবক মানুষ, নিজের মাঝে একটা হঠাৎ করে খারাপ কামনা জেগে বসছে, মানে খারাপ একটা চাহিদা জেগে বসছে। এবং বসার পরে আমি তখন দরজা বন্ধ করে ওই জায়গার ভিতরে আমি তখন একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, মানে একটা খারাপ কাজ করে বসে আমার মামির সাথে, আল্লাহ মাফ করুক। এবং করার পরে আমি তখন বেরোয়ার পরে ভাবলো আমার বলে কে দরজা আটকাইছিলি কেন? আমি বললাম না এমনি। আমার বলে না মিথ্যা বলিস না, দরজা আটকাইছস কেন বল? আমি বললাম যে না এমনি। ও বলে আমি কিন্তু জানালা দিয়ে দেখছি। আমি বললাম কী দেখছস? ও বলে আমি কিন্তু দেখছি তুই এটা করছস। আমি বললাম বেটা চা, আমি করি নাই। বলে করছস, আমি জানালা দিয়ে দেখছি। তুই কি কাজটা ঠিক করলি? তোর মামি না? আমি বললাম যা উনি যেহেতু এরকমই করতেছে, আমি নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমি করে ফেলছি। এরপরে আমি এটা বললে তখন এখান থেকে বাইরে চলে আসলাম, মানে বাড়ি চলে আসলাম। এসে নিজে নিজে চিন্তা করতেছি এই কাজটা আমি কি করলাম, এটা আমি কি ধরনের কাজ করলাম, আমি কি আমার এই কাজটা ভালো করলাম? আমি তো কাজটা মোটেও ভালো করি নাই। আমি এটা কেমন কাজ করলাম? নিজের মামির সাথে কেউ কখনো এই ধরনের কাজ করে? আমি গোসল করলাম এবং আল্লাহর কাছে তওবা পাঠ করলাম, আস্তাগফিরুল্লাহ বললাম যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি তো এই কাজটা আর ইচ্ছে করে করি নাই বা অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। এবং এরপরে ভাবলো প্রতিনিয়ত মামির সাথে এগুলো করতো। আমি তখন তো আমি নিজেও ধরা খেয়ে গেছি যে আমি এই ধরনের কাজ একবার নিজেও করে বসছি। এজন্য আমি তখন আর ভাবলুরে বাধা দিতে পারি না, মানে ওরে আর আমি বাধা দিই না। ওর মতো করে যায় আসে এরকম করে প্রায় আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছি। ওই মুহূর্তে আমার মামাতো বোন রাইসা তখন এসএসসি পরীক্ষা দিছে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওর তো একটা ছুটি আছে না, ওই ছুটিতে ও তখন আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, মানে এসএসসি পরীক্ষার গ্যাপে। যেহেতু ওদের বাড়িতে কোনো মানুষ টানুষ নাই, একমাত্র ওর মা, আর তো কেউ নেই, তো ওর মাও বেশিক্ষণ ঘরে থাকে না। তো এই জন্য যেহেতু এখানে আমার মামাতো বোন আছে, তাই আমার বোনেরা আছে, আমার বোনদের সাথে ও থাকবে। এইভাবে আমাদের বাড়িতে আসার পরে বেশিরভাগ সময় আমি দেখি যে বাবলু আমাদের বাড়ির আশেপাশে ঘুরে। আমি তখন ওরে বলি কিরে বেটা, রাইসা তো এখানে, আমার মামি তো বেটা এখন ঘরে একা ওই জায়গায়, তুই যা মামির সাথে গিয়া থাক, সমস্যা তো নাই, মামির সাথে গিয়া থাক, তাই ওইখানে গিয়া থাকলেই তো হয়। ওই তখন আমার বলে আমার ওইখানে ভালো লাগে না। ও যে কেন ভালো লাগে না কেন? বলো ওইখানে আমি যাব না। আমি বলি তোর মামির আর আমার ভালো লাগে না, এরকম করে বলে। আমি তখন বলি এটা কোনো কথা হইলো, তুই ওইখানে যা, ওইখানেই থাক। ও তো ওইদিকে যায় না। আমার এই মামাতো বোনের পিছনে আমার এই মানে আমাদের বাড়িতে ওই তখন এরকম করে ঘুরপাক খাইতেছে। এগুলো আমি দেখতেছি এবং দেখার পরেও ওরে বাধা দিল, আমার বাধা শোনে না। এরকম করে আস্তে আস্তে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে যেটা দেখা গেল যে আমি বুঝতে পারলাম ও আস্তে আস্তে করে আমার মামাতো বোনের দিকে, মানে আমার যে মামাতো বোন আছে রাইসার দিকেও ডিবেট হচ্ছে। মানে রাইসের সাথে লুডো খেলতেছে, রাইসের সাথে গল্পগুজব করতেছে, রাইসের সাথে কথাবার্তা বলতেছে। মানে এমন একটা পরিস্থিতি আমি দেখতে পাই যে ও রাইসের প্রতি, মানে রাইসে ওর প্রতি কেমন জানি অনেকটা দুর্বল হয়ে যাইতেছে। এবং এই জিনিসগুলো দেখার পরে আমি একদিন ওরে বললাম, বন্ধু এটা তুই কী করতেছিস? তুই ওর মার সাথে এই ধরনের সম্পর্ক করলি, এখন রাইসের সাথেও। আমার বলে এটা তো ওর আপন মা না, ওর ওই মায়ের সাথে তোর কোনো ব্লাডের সম্পর্ক নাই।
আমি বলি তারপরেও এটা কেমন কথা হইলো, এটা কোনো কথা নাকি, এটা বন্ধ কর প্লিজ, এটা তুই করিস না। ও আমারে বলতেছে বন্ধুরে আমি চিন্তা করতেছি রাইসারে বিয়ে করব, রাইসারে বিয়ে করে ভালো হয়ে যাব। জীবনে যত পাপ করছি, যত অন্যায় করছি, যত অপরাধ করছি, সব অন্যায় অপরাধ এবং পাপ থেকে আমি নিজেকে মুক্ত করে নিব। আমি রাইসারে বিয়ে করে রাইসার সাথেই থাকবো, আমি আর তোর মামির কাছে যাব না। ও আমারে বলে আর তোর মামির কাছে যেতে আমার ভালো লাগে না। আমি তখন বললাম যে না এটা হতে পারে না, তুই এই ধরনের কাজ করবি, মানে না আমি এটা মেনে নেব না। মানে আমি তখন ওকে বাধা দিচ্ছি, বাধা দেওয়ার পরে ও তখন আমি বললাম যে দেখ তুই যদি এটা করস আমি কিন্তু রাইসার কাছে বলে দিব এবং তোর আব্বা আম্মাকে আমি জানাই দিব। মানে ওরে বললাম যে তোর আব্বা আম্মার আমি বলে দিব তুই এগুলো করতে আসস। আমার বলে হ্যাঁ তুই জানাই দে, তুই আমার আব্বা আম্মারে জানাবি আর আমি তোর আম্মারে জানাবো তুই তোর মামির সাথে এগুলো করছিস। আমি নিজের চোখে দেখছি। ভাই আমি তখন কি করবো, ধরেন আমি তখন একটা পুরো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আমি যদি সত্যি ওর আব্বা আম্মারে বলে দিই, ওই তো আমার মায়েরে বলে দিবে যে আমি ওর মামির সাথে এগুলো করছি। আমি তখন একটা টেনশনে পড়ে যাই, আমি তখন আর কোনো কিছু বলতে পারি না। আমি ওরে বলি দেখ বন্ধু এটা তুই ভালো করতেছস না, এটা তুই মোটেও ভালো করতেছিস না, এটা বন্ধ কর। কিন্তু দেখা যায় যে ও আমার কোনো কথা তো শোনেই না এবং উল্টা ও একইভাবে রাইসার সাথে মিশতেছে। এরকম করতে করতে কয়েকদিনের মাঝে দেখি যে রাইসা ওর সারা কোনো কিছুই বোঝে না। সন্ধ্যার সময় রাইসা ওর সাথে দেখা করতে চলে যায়, রাতের বেলা ও আসলে রাইসা ওর সাথে গল্প গুজব করে, আড্ডা মারে। এক কথায় বলতে গেলে বোঝা গেল যে রাইসা ওর প্রতি প্রায় অনেকটাই দুর্বল হয়ে গেছে। রাইসা ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং ও রাইসার প্রতি অনেকটা দুর্বল। একে অপরের প্রতি পারস্পরিক এক ধরনের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠতেছে, এটা আমি দেখতেছি। কিন্তু আমি তো জানি আমার বন্ধু বাবলু যতই বলুক, যেভাবেই বলুক যে ও রাইসারে বিয়ে করবে, রাইসার সাথে সংসার করবে, একসাথে থাকবে, কিন্তু আদতে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। বাবলু কখনোই রাইসার সাথে থাকবে না এবং রাইসারে নিয়ে ও কখনোই সংসার করবে না। মূলত ইউজ করে ও রাইসারও ছেড়ে দেবে। এখন আর মামির কাছে যায় না, মামিরে ভালো লাগে না, ঠিক তেমনি কয়েকদিন পরে রাইসারও ভালো লাগবে না। তাই আমার মা বড় আমার মামাতো বোনটা আমার ওর জীবনটা এভাবে নষ্ট হবে আমি এটা মেনে নিতে পারতেছিলাম না। আর রাইসাও দেখতে না অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এরকম করে একদিন দুই দিন ওর কাছে যাইতো ওর সাথে গল্প গুজব করতে। একদিন আমি রেগে যাই, আমি একদিন দেখি, দেখার পর ওরও খুব বকা দিই, গালাগালি করি যে তুই এত খারাপ কেন, তুই কেন ওর সাথে কথা বলবি, এই ছেলের সাথে তোর কী এমন সম্পর্ক। এটা ওইটা বকা দেওয়ার পর ও তখন করে কি রাগ করে আমার নানা বাড়িতে চলে যায়। ও চলে যায় আমাদের বাড়ি থেকে। দুপুরবেলা আমি খবর পাইলাম ও চলে গেছে, মার কাছে বলছে ভাই আমার বকাঝোকা করে আমি এই বাড়িতে থাকবো না, ও চলে গেছে। এবার ও যখন আমার নানু বাড়িতে চলে গেল ভাই, এবার দেখে কি জানেন, বাবলু সারাক্ষণ আমার নানু বাড়ির আশেপাশে, ওইখানে ও পড়ে থাকে, আমার এখানে আসে না। আমি যে জায়গায় আছি আমাদের বাড়িতে আর আসে না, আমার সাথে ঠিকমতো কথাও বলে না, ওর পড়াশোনাও ঠিকমতো মনোযোগ নেই, সারাক্ষণ আমার নানা বাড়ির পিছনে পড়ে আছে। এখন আমি না পারি বলতে, না পারি সইতে, আমি কার কাছে বলবো? বলতে গেলে তো আমার নিজের পায়ে আমি নিজেই কুড়াল মারছি, আমি তো কাউরে বলতে পারতেছি না। আমি এমন একটা অবস্থার মধ্যে ভাই পড়ে গেলাম, না পারি বাবলুর ওইখান থেকে ছুটে আনতে এবং না পারি বাবলুর হাত থেকে আমার মামাতো বোনকে বাঁচাইতে, আর মামি তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। এরকম করতে করতে আমি চিন্তা করতেছি ওই মামাতো বোনের শেষ করে ফেলবে। একদিন রাতের বেলায় ও বলতেছে আমি যাব, রাত্রে 11টা বাজে। ও বলে আমি যাব, তোর মামাতো বোন আমার যাইতে বলছে। ও আমারে বলে, আমার ওই সময় কিন্তু রাইসাও মোবাইল চালাইতো, রাইসা ওরে ফোন দিয়ে যাওয়ার জন্য। আমি ওরা ওই দিনটা খুব কষ্ট করে আটকাইছি, অনেক কষ্ট করে আটকাইছি। ওই দিনকে আটকাইলাম, আটকানোর পরে আমি চিন্তা করলাম যে আজকে রাতে না আমি ওরা আটকাইলাম, কিন্তু কালকে রাতে তো আবার যাবে এবং কালকে রাতে তো আবার যাবে এবং আবারও রাইসের সাথে এই ধরনের কাজে লিপ্ত হবে। তাহলে আমি ওরে ফিরাবো কীভাবে? আমি ওরে কীভাবে ফিরাবো তখন বুঝতে পারতেছিলাম না, কোনোভাবেই মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। একটা সময় সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এরকমটা ও করতেই আছে, আমি যদি ওরা কোনোভাবে এখান থেকে ফিরাইতে পারি না, তাহলে আমি অন্য একটা ওয়েতে যাব, অন্য একটা ওয়ে অন্য একটা পথ অবলম্বন করব। কি আমি এই বিষয়গুলো আমার মামাতো বোনেরে জানাবো, গোপনে তারে ঢাইকা আমি তার এই বিষয়গুলো জানাবো এবং এরপরে ওরে আমি ওর কাছ থেকে সরাই আনবো। আমি যে আমার মামাতো বোনকে বলবো ও যাতে আবার বাবলুরে না বইলা দেয়, এরকম করে। পরের দিন দুপুরে আমি তখন আমার নানু বাড়িতে গেলাম। দুপুরবেলা নানু বাড়িতে গেছি, ভাবলো কিন্তু নাই, ভাবলো ওদের বাড়িতে। এবং নানু বাড়িতে যাওয়ার পরে আমি দেখি আমার মামাতো বোন জাম পারছে, জাম খাইতেছে। পরে আমি বললাম যে রাইসা ও কিন্তু আবার সিনেমা দেখতে অনেক পছন্দ করে। আমি বললাম সিনেমা দেখতে যাবি? আমার হ ভাইয়া যাবো, তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তা আমি রাইসারে যেখানে নিয়ে যাই আমার মামি কিন্তু কিছু বলে না, আমার মামিও রাইসারে কোনো কিছু বলে না, আর রাইসাও আমার মামিরও কোনো কিছু বলে না, দুজনের মতো চলাফেরা করে। ওই অবস্থার ভিতরে আমি তখন বললাম চল সিনেমা দেখতে যাব। ওর তখন সিনেমা দেখার জন্য রেডি হয়েছি। রেডি হওয়ার পরে আমি আমাদের বাজারের ওইখানে গেছি। বাজারের ওখানে যাওয়ার পরে চিন্তা করছি যে কীভাবে বললে তো রেগে যাবে বা গরম হয়ে যাবে, সিনক্রেট করবে, ঝামেলা করবে। তা ঝামেলা করলে আমি কী করব? একটা রেস্টুরেন্ট, আবার খুব রাগী, কিন্তু রাইসা খুব রাগী একটা মেয়ে।
এটা জানতে পারলে ও এরকমও হবে যে মানে বাবলুরে মেরে ফেলবে, মানে বাবলুরে মারার জন্য যাবে, বাবলুর ক্ষতি করবে। ও খুব রাগী একটা মেয়ে। এটা জানার পরে আমি তখন তারা করলাম কি যে কীভাবে তারা আমি বলি, মানে বুঝাইতে পারতেছি না। তাই ওই রেস্টুরেন্টে তারা বসায় রাখতে রাখতে একটা পর্যায়ে বললাম যে চল আমি আমার একটা বান্ধবীর বাসায় যাব। আমার বলে আপনি না বললেন আমার সিনেমা দেখাইবেন, আমি বললাম দেখাবার। এদিক দিয়ে আমার বন্ধু কিন্তু বাবলু আমারে বারবার কল দিতে আছে। বাবলু মনে হয় নানু বাড়িতে গেছে, যে জানতে পারছে আমি রাইসারে নিয়ে বেরিয়ে গেছি, এই জন্য আমাকে প্রতিনিয়ত কল দিতেছে, বারবার কল দিতেছে। আমি আর ওর ফোনের কোনো রেসপন্স করি না, ওর সাথে কথা বলি না। আমি তখন করলাম কি ওরে নিয়ে মানে রাইসারে নিয়ে আমার এক বান্ধবীর বাসায় গেছি। বান্ধবীর বাসায় যাওয়ার পরে বান্ধবীর বাসায় রুমের ভিতরে ঢুকার পরে বান্ধবীর বাবা আছে, মা আছে। তখন আমার ওই বান্ধবী বলতেছে কে রে এটা। আমি বললাম তোর সাথে আমার একটু কথা আছে, একটু বাইরে আয়। আমার বান্ধবীরা বাইর করলাম, বাইর করে আমি বললাম যে দেখ দোস্ত এই ঘটনা, আর আমি সব কিছু বলছি। বলার পর ও বলে ও মাই গড বাবলু তো খুবই খারাপ একটা ছেলে, ও তো এই মেয়েটারে শেষ করে ফেলবে। আর একটা কাজ কর, মেয়েটা তো দেখতে শুনতে অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, তুই মেয়েটার লোকে প্রেম করে মেয়েটারে বিয়ে কর। আমি বললাম তুই কি পাগল হয়ে গেছস? বাবলু অলরেডি ওর লোকে প্রেম করতেছে, ওরা ভালোবাসতেছে, এবং বাবলু অলরেডি ওরা ছাড়া কোনো কিছু বুঝে না। এখন এই মেয়েকে আর আমার লোকে প্রেম করবো, আমারে ভালোবাসবো? আমার বান্ধবী তখন আমার বলতেছে তুই রে বিয়ে করে ফেল, ডিরেক্ট আমারে বলে তুই রে এখন বিয়ে করে ফেল। আমি বললাম বিয়ে করে ফেলবো? কীভাবে বিয়ে করবো, এটা কোনো সম্ভব? ও আমারে বলে আমি ম্যানেজ করবো, আমি যদি সব কিছু ঠিকঠাক করি তাহলে তুই বিয়ে করবি। আমি বললাম দেখ আমার কাছে এটা ভালো লাগে না, বা কীভাবে তুই ম্যানেজ করবি? ও বলে আমার আব্বুর সাথে আমি অনেকটা ফ্রি আছি, আমার আব্বুকে আমি বিষয়টা জানাবো, এবং জানানোর পরে আমি তোদেরকে বিয়েটা পড়াই দিব, তুই শুধু আমার মতে কাজ করবি। আমি বললাম তোর মতে আমি কীভাবে কাজ করবো? বলে তুই তোর মামাতো বোনের নিয়ে রুমে যাবি, যা দরজা আটকাই দিবি, এবং দরজা আটকাই দেওয়ার যেহেতু তোর মামাতো বোনের সাথে তুই ফ্রি আসিস, ও তো কোনো কিছু মনে করবে না। দরজা আটকাই দেওয়ার কিছুক্ষণ পর আমি দরজা নক করব, এবং দরজা নক করার পরে তুই দরজা খুলবি, আমি ডিরেক্ট আব্বাকে নিয়ে ওই রুমে যাব। গেলে পরে আমার আব্বা বলবে তোমরা যুবক যুবতী এক রুমে অনেকক্ষণ ধরে ছিল, তোমরা কী করছো আমি জানি না, আমার ঘর অপবিত্র হয়ে গেছে, তোমরা বিয়ে করা লাগবে। এবং এই বলে তখন আমার আব্বাকে দিয়ে আমি তোদেরকে বিয়ে করাই দিব, তোর মামাতো বোন কিন্তু বুঝতেই পারবে না, এবং তোর সাথে যদি একবার বিয়ে হয়ে যায় এরপরে সে আর বাবলুর কাছে যাবে না। ও আমারে বলে তুই তোর মামাতো বোনের পছন্দ করস না? কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, রাইসা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, ওর চেহারা অনেক সুন্দর, মুখের গঠনটা অনেক সুন্দর, ওরে আমার খুব ভালো লাগে, মানে অত্যাধিক ভালো লাগে। তো যদি ওর সাথে আমার বিয়ে হয় বা ওর সাথে যদি আমি থাকি তাহলে তো আমার খারাপ হবে না। আমি তখন আমার বান্ধবীর বললাম দেখ অন্য কোনো সমস্যা হবে না তো? ও আমার বলে দেখ আমার আব্বুর সাথে আমি অনেক ফ্রি, আর আমার আব্বুকে দিয়ে আমি কাজটা করাই ফেলবো। আর ওর আব্বু একটু নেতা টাইপের ছিল আর কি, ওই এলাকাতে একটু লিডার টাইপের ছিল। এরপর ওর আব্বু করলো কি, ও আমার বললো তুই ভিতরে যাও। ভিতরে যাওয়ার পর আমি তখন রুমের মধ্যে গেছি, মানে রাইসা যে রুমে আছে ওই রুমে গেছি, গিয়ে দেখলাম দরজা লাগাই দিছে। রাইসা আমার বলে কী ব্যাপার দরজা লাগাই দিলেন যে? আমি তখন দরজা লাগিয়ে বলতেছি রাইসা আসলে তোরে আমার একটা কথা বলার ইচ্ছা, মানে তোর আমার একটা কথা একটা কথা বলবো বলে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু এরকম সুযোগও হয় না, সময়ও হয় না বলার জন্য। তা আমার কাছে মনে হয় আজকে এরকম মুখ্যম একটা সময় আমি পাইছি, তা আজকে আমি তোর এই কথাটা বলবো, এরকম করেছে। আমার বলে এত মানে অজুহাত দেখার তো কিছু নেই, আপনি বলে ফেলেন, কি বলবেন আপনি বলেন, আমি শুনি। আমি তখন বললাম রাইসা আমি তোরে পছন্দ করি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়ে করতে চাই, এমনি বলি। এইটা বলার পর তখন নিচের দিকে তাকে আসে, দেখেন ও যে বাবলুর সাথে প্রেম করে ওই কিন্তু ওইটা আমার কাছে বলে না, ও কিন্তু আমাকে ওভাবে বলে না, কিন্তু আমি জানি। পরে ও আমার দিকে তাকে বলতেছে আপনার বন্ধু বাবলু আপনার কিছু বলছে? আমি বললাম না বাবলু আমার কিছু বলে নাই, আমি বাবলুর কাছে কিছু শুনিনি। কেন কোনো সমস্যা আছে? বলে না কোনো সমস্যা নাই, মানে বাবলু ভাই কিছু বলে নাই। তো আমি বললাম যে না কিছু বলে নাই। বলে আপনি কি সত্যি আমার পছন্দ করেন না দুষ্টমি করতেছেন? আমি বললাম আরে না, আমি সত্যি তোরে পছন্দ করি, আমি তোরে বিয়ে করব। এইটা বুঝলে আমি ওর বুকে জড়াইয়ে ধরি, ওই সময় বুকে জড়াইয়ে ধরি। ওই না তখন আমার বুকে চুপটি করে মাথা রাখে, কোনো শব্দ করে না। ওই মুহূর্তেই হঠাৎ করে দরজা নক করে এবং দরজা নক করে আমি তো জানি আগেরই প্ল্যানিং করা আছে, এবং দরজা খুলছি। খোলার পরেই আমার বান্ধবীর বাবা এবং তার মা, সাথে ওর কাকা আরেকজন লোক আছে, এরা আসছে। এসে আমারে বলতেছে যে তোমার কি হয়? আমি বললাম আমার মামাতো বোন। তা বলে মামাতো বোন হইলে তোমরা দরজা আটকাইছো কেন? কী করছো তোমরা ভিতরে? আমি তখন রাইসা অনেক লজ্জা পায়, ও আমার কাছে এসে বসে। আমি বললাম যে না কিছুই করি না। বলে না অবশ্যই কিছু করছো, তোমরা দুজনের ভালোবাসো? আমি বললাম জি ভালোবাসি। রাইসার জিজ্ঞেস করে, রাইসা বলে হ্যাঁ ভালোবাসি। এইটা বলার পরেই ও তখন ওর মানে বলতেছে কাজী ডাকো। রাইসা মানে ওই লোকটা তার ছোটো ভাইরে বলতেছে যারে কাজী ডেকে নিয়ে আয়। এখন কাজী ডাকার জন্য ডাকছে। তখন রাইসা এসে আমার বলতেছে ভাই এগুলো কি? আমি বললাম আর এখন কী করবো, উনি তো অনেক লিডার মানুষ, নেতা মানুষ, এখন সে যদি কোনো একটা ঝামেলা করে বসে তা কিছু তো করার নাই, এত রাজনীতি করে এখন আমরা বিয়ে করে ফেলি, আমরা তো দুজনের ভালোবাসি।
এই কথা বলার পর রাইসা কিন্তু রাজি হয়ে গেছে, ও কিন্তু মানা করতেছে না। এবং আমি সেদিন বুঝতে পারছি যে রাইসা কিন্তু নিজেও আমার খুব পছন্দ করে। হয়তো কখনো আমার ওভাবে বলে নাই, ওভাবে বলা হয়ে ওঠে নাই, কিন্তু ও আমারে পছন্দ করে। এবং সেদিনে ওর কথাবার্তাতে আমি এটা খুব ক্লিয়ার হয়ে বুঝতে পারছি। এরপরে দেখা গেল ওরে কাজী ডেকে আনলো এবং সেদিনে রাইসার সাথে আমার ওখানে বিয়ে পড়াই দেয়। কাজী ডেকে আনে, বিয়ে পড়াই দেয় এবং বিয়ে পড়ানোর পরে আমারে বলতেছে যে তোমাদেরকে এভাবে ছাড়া হবে না, এভাবে ছেড়ে দিলে তোমরা বাড়িতে চলে যাবা এবং গেলে পরে তোমরা দুজনের মতো ঝামেলা, তোমাদের পরিবারকে ডাকবো, পরিবারকে ডেকে পরিবারের হাতে তোমাদেরকে তুলে দিব। এই কথা বলি তখন আমার আব্বা তো তখন বিদেশ, আম্মাকে খবর দেয়, আবার এদিক দিয়ে আমার সৎ মামিরে খবর দেয়। তো আমার সৎ মামি আসে, উনি তো কোনো কিছু বলে না। আমার আম্মা তো এসে চিল্লি, এটা তুই কেন করলি, কীভাবে করলি, এবং তুই একটাবার চিন্তা করলি না, তোর মামা শুনলে কতটা কষ্ট পাবে। যাই হোক, এরকম করে তখন আমি রাইসাকে বিয়ে করে আমার ঘরে আনছি। এবং আমি কিন্তু তখন পর্যন্ত রাইসাকে এই বিষয়গুলো বলি নাই যে রাইসাকে আমি মূলত বাঁচানোর জন্যই বিয়ে করছি বাবলুর হাত থেকে, এটা কিন্তু আমি রাইসারে বলতেছি না। পরে বিয়ে করে আমি ওরা ঘরে আনছি। ঘরে আনার পরে যেটা হইলো, এবার আমার মামি বলতেছে, আমার মা তখন কী করলো, বিদেশে আমার মামারে ফোন দিছে। আগে আব্বুরে ফোন দিয়া বলার পরে আমার আব্বু তখন আমার মামারে বলছে, আমরা যেটা ভয় পাইছিলাম যে মামা হয়তো খেপে যাবে, রেগে যাবে, বা মামা হয়তো ঝামেলা করবে, কিন্তু দেখা গেল যে মামা ওইরকম কোনো কিছুই করে নাই। মামা বললো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ভাগিনা বিয়ে করছে, আমার মামরা মেয়েটারে যেহেতু বিয়ে করছে, তাই আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ আমি মেনে নিচ্ছি। মানে মামাও বিষয়টা খুব সহজে মেনে নেয়, মামাও কোনো রকম কোনো ঝামেলার মধ্যে জড়ায় না। মামা বলতেছে ঠিক আছে, সমস্যা নাই, ওই যেহেতু বিয়ে করছে আমি মেনে নিছি। এবার মামা মেনে নিল। এভাবে তখন আমি তখন রাইসার সাথে বাসর ঘরে গেলাম। এখন বাসর ঘরে ঢুকার পরে আমি কিন্তু রাইসার এটা বলবো, এটা বলার জন্যই কিন্তু আমি ছটফট করতেছি। পরে আমি বললাম, রাইসা আজকে আমাদের বাসর রাত, আমরা দুজনকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। আমরা বলো অনেক ভালোবেসে বিয়ে করলাম, আমাদের ভালোবাসা যখন শুরু হলো তখনই তো বিয়ে হয়ে গেছে। আমি কিন্তু বলতেছি, আমি তোর একটা কথা বলি, শুনলে হয়তো মানে তুই মনে কষ্ট পাবি, কিন্তু এরপরও সত্য, আমি জানি বাবলুর সাথে তোর একটা সম্পর্ক ছিল। এটা বলার পর তখন নিচের দিকে মাথা দিয়ে বলতেছে, বাসর ঘরে এসব কথা কেন বলতেছো? বললাম না, বাসর ঘরে এসব কথা বলতেছি কেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বাসর ঘরে এই কথাটা এই কারণেই বলতেছি যে আসলে কথাগুলো তোমার জানা উচিত। বাবলুর সাথে তোমার একটা সম্পর্ক ছিল, এটা শুনে তুমি যেভাবে অবাক হয়েছো, এর চেয়েও বেশি অবাক হবা তুমি আরেকটা কথা শুনলে। আমাকে বলে কী কথা? আমি বললাম, বাবলু তোমার সাথে সম্পর্ক করার আগে তোমার সৎ মা নার্গিসের সাথে সম্পর্ক করেছে। শুধু সম্পর্কই করে নাই, ও অনেক দিন যাবৎ নার্গিসকে নিয়ে এই কাহিনীগুলো করছে। এগুলো বলার পরেই না তখন মানে ও খুব রেগে যায়, এটা কি বলেন, এটা কী ধরনের কথা, আমি এই ছেলের এই করবো সেগুলো, আমার কসম লাগে, এই বাসর ঘরের কসম দিয়ে তোমাকে আমি বলতেছি যে তুমি কোনোদিনও বাবলুরে এটা জিজ্ঞাসা করবা না, কোনোদিনও বাবলুরে তুমি এটা জিজ্ঞাসা করবা না, এটা কোনোদিনও ভাববা না। এইটা বলার পরে ও তখন আমার বলতেছে, তাইলে ওই এই কাজগুলো আমার মামির সাথে আর আমার আম্মুর সাথে এটাকেও ভালো করছে। আমি বললাম আচ্ছা, এটা আমি সমাধান করব। সেদিন আমাদের বাসর হলো এবং বাসর হবার পরের দিনে দুপুরবেলা বাবলু তখন আমাদের ঘরে আসছে। আমি রাইসারে নিয়ে ঘরের মধ্যে, বাবলু আইসে, আমি শুনতে পাইছি, আমি বেরোইছি। বাবলু এনে কিছু বলতে চাইছে, আমার আলাদা টান দিয়ে ডাইকে নিয়ে গেছে। আমার বলে, তুই কী করলি, তুই জানোস না ওর লাগে আমার প্রেম আছে? আমি বলে, প্রেম তোর মায়ের সাথেও তোর আছে। বাবলু আমার বলে, না আমি তো বলছি আমার বিয়ে করে সংসার করবো। আমি বলে, তাহলে ওরে বিয়ে করে সংসার করলো, ওর মার সাথে অবৈধ কাজ করলি কেন? আমার বলে, দেখ বন্ধু, আমার ভুল হয়ে গেছে, তো তুই কি এই কাজটা ঠিক করছিস? তুই জানোস ওর সাথে আমার সম্পর্ক আছে, এরপরে তুই ওরে বিয়ে করে ফেললি। আমি বললাম, দেখ বন্ধু, আমি ইচ্ছে করে বিয়ে করি নাই, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস, তুই আমাদের কলেজের বান্ধবী হচ্ছে, তুই হাজেরারে জিজ্ঞেস কর, হাজেরা সব কিছু জানে। পরে বলতেছে, হাজেরা জানে? আমি বললাম, বিশ্বাস কর, হাজেরা আমার এমনি আমি দুষ্টামি করে, হাজেরার বাবা আমার ধরে বসছে। আমার বলে, তুই জানোস না হাজেরার বাবা খারাপ, উনি রাজনীতি করে, উনি তো এগুলোই করে, মানুষকে ফিটিং দেয়, তারপর তুই এখানে নিলি কেন? আমি বললাম, দেখ বন্ধু, এটা দুর্ঘটনাভাবে হয়ে গেছে, আচ্ছা তুই এটাতে কিছু মনে করিস না। ও আমার বল, আচ্ছা ঠিক আছে, যা কিছু মনে করলাম না, তবে আমার কিন্তু তুই একটা ছেঁকা দিছস। এই কথা বলে তখন আমি এখানে বাবলুর সাথে আমার একটা সমাধান হয়ে গেল এবং বাবলু ওর মতো করে চলে গেল। আমি আবারও পুনরায় রাইসার সাথে গিয়ে থাকতেছি। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন রাইসা শুধু জিদ্দে মরতেছে ওর মা কেন এটা করে। এবং এক সময় করে কি, রাইসা, আমি বলি না, রাইসা নিজে ওর বাবার কাছে বিষয়গুলো জানায় দেয়, যে আবার ওর বাবারে বলে যে, আব্বু তুমি কিন্তু হুটহাট করে কোনো কিছু এখন আম্মুরে বইলো না, দেশে ফোন দিয়ে যদি আম্মুরে কিছু বলো, আম্মু কিন্তু অন্যরকম কিছু করে বসবে। কিভাবে জানি রাইসার বাবারে এই জিনিসটা বুঝাই ফেলছে। বুঝানোর পরে রাইসার বাবা আমার মামা তখন বিষয়টা বুঝা মামা তখন করছে কি, বুদ্ধি খাটাইয়া টেকনিক কইরা ওনার বউ নার্গিসকে তখন তিনি পাসপোর্ট করায়। যেহেতু একটা ছেলের সাথে করতে পারছে, আরও ছেলের সাথেও করতে পারবে, এটা চিন্তা করে তখন উনি নার্গিসকে আপনার করায়, পাসপোর্ট করানোর পরে মামা তখন করে কি, এই নার্গিসকে বিদেশে নিয়ে চলে যায়, ওমানে নিয়ে যায়।
মামা তখন নার্গিসকে ওমানে নিয়ে যায়, মানে মামির ওমানে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার কিছুদিন পরে আমার আব্বা তখন দেশে চলে আসে। আমার আব্বার হার্টে সমস্যা দেখা দেয়, হার্টে রিং পরাইতে হবে, হার্টে সমস্যা। আব্বু তখন মানে দেশে চলে আসে, এবং দেশে আসার পরে আমার আব্বু আর বিদেশে যায় না। আব্বু বিদেশে যায় না, আব্বুর হার্টে হচ্ছে আমরা হার্টে রিং পরে এবং আব্বুর অপারেশন হয়, এবং অপারেশন হওয়ার ঠিক 2 মাসের মাথায়, আমি জানি না এটা ডাক্তারের কোনো ভুল না অন্য কোনো সমস্যা, ঠিক 2 মাসের মাথায় আমার আব্বু এন্তেকাল করে, আমার আব্বু মারা যায়। এবং দেশে আসার পরে আব্বুর এই ধরনের ঘটনাটা ঘটে। তখন কিন্তু আমার মামিও বিদেশে, আমার মামাও বিদেশে, এবং আল্লাহর কি হুকুম আর কি আব্বু মারা গেল। এবং আব্বুর সাথে আমার মামার খুব মানে মনে হয় যেন রক্তের সম্পর্ক ছিল। আমার মামার ছাড়া আমার আব্বু কিচ্ছু বুঝতো না, আমার আব্বুর ছাড়া আমার মামা কিছু বুঝতো না। আব্বু মারা যাওয়ার পরে মামা বিদেশে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছিল। মামি মামারে ধরে রাখতে পারতেছিল না যে মামা এরকম চিৎকার করে কান্না করতেছে, কারণ মামি তো আমার বাবাকে তো আমার মামা অনেক ভালোবাসে। এবং বাবা মারা যাওয়ার পরে মামা নাকি একদম একগোড়া হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, এবং মানে কেমন একটা অবস্থার মধ্যে চলে গেছে। তাই মামির সাথে কথাবার্তা বলি ফোনে, মামি আমার সাথে কথা বলে, আমি মামির সাথে কথাবার্তা বলি, মানে দুজনের মাঝে মোটামুটি ভালো একটা সম্পর্ক তখন আছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, হয়তো আমি জিনিসটা ওখানে ক্লিয়ার করি না, অনেকেই বুঝবে না। যেদিন আমার মামির কাছে আমি গিয়েছিলাম খারাপ কাজ করার জন্য, ওই হোটেলে বাবলু আমাকে পাঠাইছিল, ওই দিন কিন্তু আমার মামি মাতাল অবস্থায় ছিল। মানে বাবলু আমার মামিরে ড্রিঙ্কস করাইছে, এবং ড্রিঙ্কস করার পরে আমার মামি তখন অজ্ঞান অবস্থা ওইখানে ছিল। আমার মামির সাথে আমার যা কিছু হয়েছে এইটা কিন্তু আমার মামি এটা কিন্তু আমার মামি জানে না, এবং আমার মামি কিন্তু আমার দেখেও নাই, তিনি অজ্ঞান অবস্থায় ছিল, ওনাকে প্রচুর ড্রিঙ্কস করানো হয়েছিল, এটা বাবলুই করছে। তো মামি কিন্তু আদৌ জানে না যে মামির সাথে আমার একটা এরকম খারাপ কাজ হয়েছে, এটা কিন্তু মামি জানে না। এটা একমাত্র জানে বাবলু আর আমি ছাড়া দ্বিতীয় কেউ এই বিষয়টা জানে না। যাই হোক, এরপরে যেটা হইলো, এবার মামি যখন এভাবে বিদেশে আছে, মামার সাথে আছে, ভালোভাবেই চলতেছে। মামি যেহেতু বিদেশে একে একে মামার সাথে ওভাবে আছে, তা আমাদের পরিবারে তখন প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়, মানে খুব অভাবে পড়ে যাই, সংসার আগের মতো চলে না, অনেক অভাব অনটন, অনেক ঝামেলা, অনেক কিছুর মাঝে তখন পড়ে যায়। সংসার চলতেছে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, কারণ আমার ছোট 2টা বোন করে, ছোট 2টা বোনের হচ্ছে মানে বিয়ের বয়স হয়ে গেছে, ওদেরকেও বিয়ে দিতে পারতেছি না। আব্বু হঠাৎ করে মারা গেল, তখন কিন্তু মামা আমারে টাকা পয়সা দিত, মামা বিদেশে থাকা অবস্থায় টাকা পয়সা দিত আমাদেরকে চলার জন্য, আমরা চলাফেরা করার জন্য, বাড়িতে মোটামুটি ভালোভাবে থাকার জন্য মামা তখন বিদেশ থেকে টাকা পাঠাইতো। তো মামার বিদেশের টাকায় আলহামদুলিল্লাহ আমরা চলতেছিলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মরার উপরে খাড়া বলে একটা শব্দ আছে। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ইন্টার পরীক্ষাটা আমি তখন দিয়ে ফেলি, এবং ভালো একটা চাকরি বাকরির আশা আমি তখন অপেক্ষা করতেছি। মোটামুটি একটা চাকরি পাইলেও আমি তখন চাকরি বাকরি করব। ওই মুহূর্তে দেখা গেল কি যে হঠাৎ করে আমার আল্লাহর হুকুম আর কি, যে আমার মামা তখন হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মামা ওখানে হচ্ছে গাড়ি চালাইতো এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মামা হচ্ছে মারাত্মকভাবে ইনজুরি হয়। মামাকে হসপিটালে ভর্তি করানো হয়, এবং ওই হসপিটালে আমার মামা মারা যায়। এবং মামা মারা যাওয়ার পরে তো আমাদের সর্বশেষ যে খুঁটিটা ছিল আমার মামা টাকা পয়সা দিত, মামা টাকা পয়সা আমরা চলতাম, আমরা খাইতাম, ঘুরতাম ফিরতাম, আমার সব কিছু মামার উপরেই ছিল। এখন মামাও যখন মারা যায় তখন আর বাঁচার কোনো উপায় নেই। তখন আমার মা আমার মামিরে বলে, নার্গিস মামিরে বলে, আমার মামি কিন্তু ওই সময় এক আরবির বাড়িতে কাজ করতো, তো আমার মা হচ্ছে আমার মামিরে বলে যে একটা কাজ করস না, কোনো রকমে আশিকটা একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা কর, কারণ ওরে বিদেশে নিলে তো মোটামুটি ওর পরিবারটা আমাদের পরিবারটা ফিরবে, ওর একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা কর। আমার মামি তখন বলে আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি আশিককে আনা যায় কিনা। এরকম করে কয়েকটা দিন কেটে গেল, কিন্তু আমার মামি আর আমারে নিতে না পারে হঠাৎ করে আমার মামি একদিন আমার মায়েরে বলতেছে, আমি তো আশিকরে আনতে পারতেছি না, একটা কাজ করেন, আমি রাইসের আনতে পারবো, রাইসেরে দিয়ে দেন, আমি রাইসেরে আনবো, রাইসেরে দিয়ে দেন। এই কথা আমার মামি ওমান থেকে বলতেছে যে আমার কাছে একটা ভালো ভিসা আছে, একটা কাজের মেয়ের ভিসা, ওই কাজের মেয়ের ভিসা যদি রাইসা আসে তাহলে রাইসা ওখানে কাজ করবে, আমার সাথে থাকবে, আমরা একসাথে থাকবো। আমার মা তখন বলতেছে রাইসা তো মাত্র বিয়ে হইলো আশিকের সাথে, আচ্ছা প্রয়োজনে রাইসারে না নিয়ে আমার যে 2টা মেয়ে আছে 2জন থেকে একজনে নিয়ে যাও, একদম ছোটো যেটা আছে এটারে নিয়ে যাও। ওরকম করে আমার মা তখন কথা বলতেছে। আমার মামি বলে যে না, রাইসেরে আনলে ভালো হইব, আচ্ছা ঠিক আছে, এরপরও যদি মনে করেন আপনি দেন, এই কথা বললে পরে তখন অনেকে আমার দাদি আছে বা অনেকেই আছে, তখন সবাই বলতেছে না এদের এখনও বিয়ে হয়নি, এরকম যুবতী মেয়ে যদি বিদেশ যায় এরপর ওদের আর বিয়ে দেওয়া যাবে না, এরকম যুবতী মেয়েদেরকে বিদেশে পাঠাইলে পরে এই মেয়েরা আর কেউ বিয়ে করবে না, এর আর বিয়ে দেওয়া যাবে না। পরে দেখা যায় কি যে এর বিয়ে আর বিয়েই হবে না, এরকম করে বলতেছে ওর বিয়েই হবে না। এবার আমার বাড়ির মানুষ, এলাকার মানুষ সবাই মিলে তখন আর আমার
বোনেরে আর বিদেশে পাঠাইলো না। আমার বোন যখন আর গেল না তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমার বউকে মানে রাইসাকে আবারও পাঠাই দিবে। রাইসা আমারে বলতেছে যেহেতু তো আমি এখন যাই, গেলে পরে এরপর আমি তোমার ভিসার ব্যবস্থা করব, এরপরে তুমি আসো। যেহেতু পারিবারিকভাবে এরকম অভাব দেখা দিছে, তোমার বোনদেরকেও বিয়ে শাদী দিতে পারতেছো না, চলতে পারতেছো না, এবং আমি তাইলে চাই, মানে রাইসা বলতেছে। তো সত্যিকার অর্থে কিন্তু রাইসাকে পাঠাইতে আমার ইচ্ছে করতেছে না, কারণ আমি ওরা ভালোবাসি, ওইভাবে আমাকে ছেড়ে চলে যাবে এটা মানে মানতে পারতেছিলাম না। এরপরও চিন্তা করলাম যে পারিবারিক যেহেতু অভাব অনটন, আচ্ছা ঠিক আছে তাহলে ও যাক। এরপরে রাইসা তখন চলে গেছে। রাইসা চলে গেছে আমার মামার সাথে, মানে আমার এই মামানি তখন রাইসারে নিয়ে গেল। রাইসারে নিয়ে আবার এখানে আমার মামার লাশ কিন্তু দেশে আসছে, আমরা মামার লাশ দাফন কাফন করছি, মামি বিদেশেই ছিল। পরে রাইসা তখন রাইসার বিষয় সব কিছু ঠিক হলো, আমার মামির কাছে রাইসা চলে গেছে। তো যাওয়ার পরে মাঝে মাঝে রাইসার সাথে আমার কথা হইতো এবং মোটামুটি ভালোভাবে কথা হচ্ছে। রাইসা আমার সাথে কথাবার্তা বলতেছে, মাঝে মাঝে আমার জন্য টাকা পয়সাও পাঠাইতে আছে, মানে মোটামুটি ভালোভাবে চলতেছে। এইভাবে রাইসা যাওয়ার প্রায় 6-7 মাস অতিবাহিত হয়ে গেল। আমি রাইসারে বলি আমার জন্য একটা ভালো ভিসার ব্যবস্থা করো, আমার জন্য একটা ভালো ভিসার ব্যবস্থা করো, আমি বিদেশে চলে যাব বা তোমার কাছে যাব, তুমি আমার জন্য একটা ভালো ভিসার ব্যবস্থা করো। তো আমার বলে আমি নিয়ে যাব, সমস্যা নাই, আমি নিয়ে যাব, আমি তোমারে নিয়ে যাব, তুমি টেনশন করো না, আমি তোমারে নিয়ে আসবো। ওইরকম করেও আমার সবসময় কথা বলতো, কিন্তু আমাকে মূলত নিত না। তাই নিব ওরকম করে ঘুরেই তো কিন্তু নেওয়া যাইতো না। এমন করতে করতে দেখা গেল আমার যেই মামি আছে, মানে নার্গিস মামি, সৎ মামি, আমার মামি করে কি জানেন, বিভিন্ন জায়গায় জায়গা কিনতে আছে। রাজশাহী শহরে জায়গা কিনে, এখানে জায়গা কিনে, ওইখানে জায়গা কিনে, মানে বিভিন্ন জায়গায় উনি জায়গা সম্পত্তি কিনতেছে। এবং এত জায়গা সম্পত্তি উনি কীভাবে কিনে, এত জায়গা সম্পত্তি উনি কোত্থেকে পায়, বা এত টাকা পয়সা উনি কোত্থেকে পায়, ওমানের মতো একটা দেশে উনি এই টাকা কীভাবে ইনকাম করে, মানে এটা না আর কারো মাথায় আসতেছিল না, মানে কেউ বুঝতে পারতেছিলাম না যে বিষয়টা কি, এত টাকা উনি কীভাবে পায়। তো এখন এরকম করে তখন দিন আর রাতগুলো কাটতেছে, সময়গুলো কাটতেছে। তো রাইসা আমার সাথে কথা বলে খুব কম, মানে আমি ধরেন ফোন দিতেছি, ও আমার ফোন ধরে না, একটা সময় আমাকে ফোন দেয়, এবং ফোন দিয়ে আমার সাথে যখন কথা বলে তখন মনে হয় কি জানেন, যে কেউ একজন ওর পাশে দাঁড়ায় থাকে। কারণ কথা বলার সময় আমি বেশিরভাগ সময় দেখি কি যে ও কোনো কিছু অনুকরণ করে এরকম করে আমার সাথে কথা বলে। মানে কথা বলার মাঝে না কেমন একটা দ্বিধাদ্বন্দ্ব ওর, মানে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে কথাবার্তা বলে, মানে কেমন জানি মনে হয় যেন কেউ একজনকে পাহারা দিতেছে, কারো একজন, মানে কেউ একজনের হয়েও আমার সাথে কথা বলতেছে। এরপরও আমি ওর সাথে কথাবার্তা বলি যে ঠিক আছে ও কথাবার্তা বলুক। এরকম করতে করতে প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছরেও ও আমার জন্য কোনো ভিসার ব্যবস্থা করতে পারেনি, কিন্তু টাকা পাঠাইতে আছে, এবং যেই টাকা পাঠাইতে আছে ওই টাকা দিয়ে আমাদের পরিবার ওভাবে চলে না। আর তখন আমি একটা চাকরি করতাম, একটা চাকরি নিয়ে আমি ওই চাকরিটা করি, আর ওর টাকাই বিশেষ করে আমার 2 বোনের বিয়ে হয় রাইসার টাকাই। তবে ও তো বেশি টাকা কিন্তু ও দেয় না, কিন্তু বেশি টাকা ইনকাম করে নার্গিস। আমি ওরে বারবার যখন জিজ্ঞেস করতাম যে কিরে মামানি এত টাকা কেমনি ইনকাম করে, মামানি রাজশাহী শহরে জায়গা কিনে, এখানে কিনে, ওইখানে কিনে, তুই কিনতে পারোস না কেন, মানে তুমি পারো না কেন? ওরে মাঝে মাঝে তুমি দুইটাই বলতাম, যেহেতু মামা তো বোন ছিল। ও আমার বলে আমি কিনতে পারি না, আমি পারবো, এরকম করে বলে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এরকম করে সময়গুলো কাটতেছে, এবং একটা পর্যায়ে আমি ওর উপরে খেপে গেলাম বলতে তুমি আমারে হয় নিয়ে যাও, নাই তুমি দেশে চলে আসো। কারণ আমার কথা হচ্ছে আমি দরকার হলে মাঠে ঘাটে জমি মানে কাজ করে খাবো, মানে এরপরও আমার কাছে চলে আসবে, আসলে আমরা একসাথেই থাকবো, আমরা একসাথেই খাবো, মানে ইনকাম কম হোক সমস্যা নাই, এরকম করে আমি ওর প্রেশার দিছি। এবং প্রেশার দেওয়ার পরে না ও আসতেছে না, যতই বলি তুমি চলে আসো, তুমি ওখানে থাকার দরকার নাই, তুমি আমার সাথে আসো, আমরা একসাথে থাকবো, তুমি চলে আসো, কিন্তু ভাই ও আসে না। এখন কেন ও আসে না, কী কারণে ও আসে না, এটা তো আর আমি বুঝি না। আমি ওরে যতই আসার কথা বলি ও আসে না। একটা পর্যায়ে আমার মাঝে খুব রাগ উঠে যায় যে আমি এত বলি তুমি আসো না কেন, ওইখানে তোমার আর থাকার দরকার নেই, আমার বাচ্চা কাচ্চা দরকার, আমার ফ্যামিলির দরকার, আমার বোনদের তো বিয়ে হয়েছে, আমি একটা ছোটোখাটো চাকরি করতেছি, ওইটা দিয়ে আমরা আরামাইসে দুজনে ভালো করেই চলতে পারবো, তোমার বিদেশ করতে হবে না। এখন না ও আসে না, আমি যতই তারা আসার কথা বলি, যতইভাবে তারা আসার কথা বলি, ও আসেই না। আমি তারা একদিন রাতের বেলা খুব গালাগালি করি, সন্ধ্যা রাতে খুব গালাগালি করি যে তুমি আসবা না, এই করবো, মানে তুমি কি ওইখানে খারাপ কাজ করো, এটা ওইটা বলে ওরও খুব গালাগালি করি। এবং গালাগালি করার পরে মানে মধ্যরাতের শেষের দিকে, মানে ওমানের সাথে তো আমাদের মানে 2 ঘন্টা ডিস্টেন্স, মানে ভোর 5টার দিকে, মানে 5টা কি 6টা হবে ওরকম সময়ে আমার মামি আমার ফোন দিয়া বলতেছে আশিক রে আশিক, মানে ওই নার্গিস মামি আমার ফোন দিয়া বলতেছে আশিক রে আশিক, তুই কাজটা কী করলি? আমি বললাম আমি কী করছি? কয় রাইসা তো ফাঁসি দিছে। আমি বললাম রাইসা ফাঁসি দিছে, এটা কি বলেন? বলে যে ঘরে রাইসা কাজ করতো ওই ঘরে রাইসা ফাঁসি দিছে। এবং আমার জন্য তখন ছবি পাঠানো হলো, আমি তো ছবি দেখে অবাক। আর আমি মনে করলাম আমি জোরে গালাগালি করলাম, আমার গালাগালির কারণে কেউ ফাঁসি দিয়ে দিল। আমার মাও তখন আমার গালাগালি করে, এটা তুই কেন করলি, কী কারণে করলি, এবং কেন করলি, তোর গালাগালির কারণে মেয়েটা আজকে ফাঁসি দিয়ে মারা গেল।
মানে মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। না, আমার কথা হলো এইরকম কয়েকটা কথার কারণে কি একটা মানুষ ফাঁসি দিয়ে ফেলতে পারে? একটা মানুষ কি এভাবে ফাঁসি দিয়ে ফেলতে পারে? তো যাই হোক, এরপরে মানে রাইসার লাশ তখন দেশে আনার ব্যবস্থা করা হলো। রাইসার লাশ দেশে আসলো। মানে আমি না বুঝতে পারলাম না যে কী কারণে ওরে আমি এমন কি বলছি যেটার জন্য এরকম আত্মহত্যার মতো জঘন্য কাজও বেছে নিল বা এটা করে ফেললো। যাই হোক, ওর লাশ তখন দেশে আসে। পরে অনেক মাস পরে লাশ আসলে আমরা তখন লাশ দাফন কাফন করি। আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমি ওর কবরের কাছে বসে বসে কান্নাকাটি করি। মানে বেশিরভাগ সময় ওর কবরের কাছে বসে বসে আমি কান্নাকাটি করতাম। এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি এটা ভুলে গেছি। মানে ও আমার একদিন মানে কথায় কথা একদিন মানে হঠাৎ করে একটা কথা বলে ফেলছিল যে, যার কাছে তুমি আমারে পাঠাইছো, আমার ওই মা আমারে এক একদিন এক এক বেড়া রুমে পাঠায়। এরকম করেও আমার একদিন একটা কথা বলছিল। আমি বললাম এই কথাটা কী বললো? এবং এইটা বলার পরে আমার মামি তখন মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে চলে গেছে। টান দিয়ে নিয়ে বলে, তোর বউয়ের মাথা খারাপ হয়ে গেছে। ওই কথাটা কিন্তু আমার কানে বাজছে, ওই কথাটা কিন্তু আমি স্পষ্ট কানে শুনছি। এবং ওই কথাটা কানে শোনার পরে আমার মাথায় তখন আসলো যে রাইসা তো এরকম অল্প কথায় আত্মহত্যা করতে পারে না, এরকম সামান্য একটা কথায় ও আত্মহত্যা করে ফেলবে, ও তো এরকম মেয়ে না, এটা তো হতে পারে না। মানে আমার মনে তখন খুব সন্দেহ লাগে যে না, অবশ্যই ওর সাথে ওমানের মাটিতেও অন্য কোনো না কোনো কিছু করা হয়েছে, নাহলে ও আত্মহত্যা করতে পারে না। এরকম করে তখন সময়গুলো কাটতে আমি তখন আস্তে আস্তে, আমি জেনে চাকরি করতাম, ভালোটিয়া বেতন পাইতাম, 15-20 হাজার টাকার মতো বেতন পাইতাম। আমি 15-20 হাজার টাকার মায়া ত্যাগ করে আমি তখন ওমানের জন্য পাসপোর্ট বানাই। পাসপোর্ট তো এর আগে আমি বানাই, মানে পাসপোর্ট জমা দিই এবং বহু কষ্টের পরে আমি ওমানের ভিসা লাগাই। ওমানের ভিসা লাগানোর পরে ওমানের একটা কাজের ভিসা, আমি তখন একটা রেস্টুরেন্টে যাই। আমি যে একটা রেস্টুরেন্টে যাই, এটা কিন্তু আমি আবার ওই আমার নার্গিস যে মামি আছে, মামির কিন্তু জানাই না। একটা কাজের বিষয়ে ওমানে যাই। ওমানে যাওয়ার পরে ওমানে কোন এরিয়াতে আমার মামি থাকতো এটা কিন্তু আমি জানতাম। তখন আমি কী করতাম, গোপনে মামির ওই এরিয়ার মধ্যে যাইতাম। এরিয়ার মধ্যে যাইয়া আস্তে আস্তে বাঙালি ভাইদের সাথে আলোচনা করতাম। এবং একদিন 2 দিন 3 দিন আলোচনা করতে করতে একটা পর্যায়ে জানতে পারি আমার মামি নার্গিস এই এলাকাতে মানে পতিতালয় খুলে বসছে। বাংলাদেশি নয়, শুধু বিভিন্ন দেশের মেয়েরা ওনার কাছে আসে। উনি একটা ফ্ল্যাট ভাড়া করছে, অনেক বড় একটা ফ্ল্যাট ভাড়া করছে, এবং ওই ফ্ল্যাটের মধ্যেই বিভিন্ন দেশের মেয়েরা আসে। এবং আসার পরে উনি ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো ছড়াই দেয়, এবং ছড়াই দিলে পরে আরবি সহ বিভিন্ন দেশের মানুষরা ওনার কাছে আসে এবং এসে এই খারাপ কাজের সাথে লিপ্ত হয়, মানে অবৈধ কাজ করে। মানে আমি তখন মানে পুরো ক্লিয়ার হয়ে গেলাম যে যখন আমি এটা জানতে পারছি, আপনি বিশ্বাস করবেন, মানে আমার মামির ছবি দেখানোর পরে এমন কোনো লোক না এলাকার তারা চিনে না। মানে ওই এরিয়ার ভিতরে সবাই বলে যে এই মহিলা খারাপ, এই মহিলা এই কাজ করে, এই মহিলা ওই কাজ করে, এই মহিলা এটা করছে, ওই মহিলা এটা করছে, মানে সবাই বলে। এবং আমি নিজেও একদিন মানে ওনার মানে মাস্ক পরে ওনার ওখানে গেছি, যাই দেখছি উনি বসে আছে, ওনার আশেপাশে 5-6টা মেয়ে বসে আছে বিভিন্ন দেশের। তা আমি মানে তখন আমার কাছে মনে হলো যে রাইসা শুধু আমার মুখের কথায় আত্মহত্যা করে মারা যায়নি। এবং গোপন সূত্রে আমি বিভিন্ন ছেলের মোবাইলে রাইসার ছবি পাইছি। এই যে হোয়াটসঅ্যাপে পাঠাইতো যে এটা আছে আসেন, এরকম অনেক ছেলের মোবাইলে আমি রাইসার ছবি দেখছি। দেখার পরে বলতাম যে ছবিটাকে, এই মেয়েটাকে বলে, এই মেয়েটা ওনার কাছেই থাকতো, এই মেয়েটার দিয়ে অনেক খারাপ কাম করাইতো। তো রাইসা মারা যাওয়াতে আমি তখন মানে অনেকটা মানে ভেঙে পড়ি যে আমার বউকে তুই মেরে ফেললে তোরা আমি ছাড়বো না। একদিন রাগ মাথায় উঠেছে, এবং রাগ মাথায় ওঠার পর আমি ওইখানে গিয়েই ওনারে মারতে শুরু করি। ওই জায়গার ভিতর ওনারে মারতেছে, এবং ওই মারামারির এক পর্যায়ে তখন পুলিশ কল করা হয়, এবং ওনার আমি মাথা ফাটাই মেরে ফেলতাম যদি আমার ওই মেয়েগুলো না ধরতো। এবং সেখান থেকে পুলিশ আমাকে নিয়ে যায় ওমান রয়্যাল পুলিশ, এবং তারা নিয়ে যাওয়ার পর আমাকে দীর্ঘদিন হচ্ছে প্রায় 2 বছরের মতো ওমানে জেলে রাখে। 2 বছর ওমানে জেলে রাখে, সফর জেলে, খুবভাবে কষ্ট দেয় আমাকে, খুবভাবে। এবং কষ্ট দেওয়ার পরে এক পর্যায়ে আমাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠিয়ে দিলে পরে আমি এই পর্যন্ত একটা ছোটোখাটো ব্যবসা করতেছি এবং ব্যবসা করে চলতেছি। বেশিরভাগ সময় রাইসার কবরের কাছে যাই, রাইসার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করি। আজও আমার মা বলে, সবাই বলে আমি রাইসাকে গালাগালি করার কারণে রাইসা আত্মহত্যা করেছে। আমি আজও কাউরে বুঝাইতে পারলাম না যে রাইসার সাথে ওইখানে যেই পরিমাণ অমানসিক কাজ করা হয়েছে, ওই অমানসিক কাজের কারণে রাইসা মারা গেছে। আজও আমার মামি এই ওমানের মাটিতে এই ধরনের কাজ করে, এখনও উনি এই ধরনের ব্যবসা করে। আপনি বললে বিশ্বাস করবেন না, রাজশাহীতে উনি এত জায়গায় সম্পত্তি কিনছে, মানে এত পরিমাণের প্রপার্টি ওনার আপনাকে বলে বুঝাইতে পারবো না। উনি ঢাকাতে বাড়ি কিনে, চিটাঙে বাড়ি কিনে, এবং ওমানের মাটিতে ওনার সবাই এক নামে চিনে। আমি আপনার ছবিটা পাঠাইছি, যদি আপনার ওমানে কোনো লোক থাকে দিয়েন, দেখবেন যে কেউ ওনারে চিনবে। উনি শুধু ওমান না, এখন দুবাইতে পর্যন্ত এই ধরনের কাজে লিপ্ত আছে। আমি ওনাকে মেরে ফেলতে চাইছি, কিন্তু আমি পারি নাই। কিন্তু ভাই উনি যে এই ধরনের কাজগুলো করতেছে, আপনার তো যদি অনেক লোক আছে বা কিছু আছে, আপনি কি পারবেন আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে? পারবেন কি ওনার উপরে কোনো একটা অত্যাচার করতে বা কিছু একটা করতে? উনি যে ধরনের কাজগুলো করতেছে, ওই ধরনের কাজগুলো কি কোনোভাবে বন্ধ করা যাবে? আমাকে একটু জানাবেন।
আর আমার গল্পটা যদি পারেন রেকর্ড করবেন, আমি আমার ফোন নাম্বার সহ আপনাকে পুরো ঠিকানা দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজশাহীর ভাই আশিকের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, একটু বলতে প্রায় অনেকটাই অসুস্থ, এই জন্য হয়তো গল্পটা খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারি নাই। গল্পের কোনো অংশে যদি না বুঝে থাকেন আপনারা কমেন্ট করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আশিকের কয়েকটা কথা ছিল, আমি যাতে নার্গিসের উপরে প্রতিশোধ নেই, তার বউ হত্যার মানে রাইসা হত্যার প্রতিশোধ নেই এবং নার্গিসের আমি কোনো ক্ষতি করি। আর নার্গিসের ছবিও নিয়ে আমাকে পাঠাইছে। নার্গিসের ছবি দেখে মনে হয় না যে নার্গিস বিবাহিত কোনো মেয়ে, মানে এরকম ইয়াং উনি এখনও। তো যাই হোক, আশিক ভুল করেছে এবং তার ভুলের মাসুল আশিক দিয়েছে। আশিক বোঝা দরকার ছিল বাবলুর সাথে তার মামির এরকম একটা সম্পর্ক ছিল এবং সম্পর্ক থাকার পরেও এবং এই নার্গিস নেশা করতো এবং এইভাবে বাবলুর সাথে মিশতো, এগুলো জানার পরে এরকম খারাপ একটা মহিলার কাছে নিজের বউকে পাঠানো ঠিক হয় নাই। এটা আশিক ভুল করেছে এবং আশিক তার ভুলের মাসুল দিয়েছে। আর এরকম নার্গিস একটা না, অসংখ্য নার্গিস প্রবাসের মাটিতে আছে এবং যারা এই ধরনের কাজে লিপ্ত আছে, এদেরকে চাইলেও আপনি কোনো কিছু করতে পারবেন না। ওরা প্রবাসের ডন বা মাফিয়া। বিশেষ করে দুবাইতে এই ধরনের আমি অনেক গ্রুপের অনেক চক্র পেয়েছি, অনেকের গল্প পেয়েছি যারা এরকম বিভিন্ন গ্রামের মহিলাদেরকে অভাব অনটনের সংসার থেকে মুক্তি দেওয়ার জন্য নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর এই ধরনের কাজে লিপ্ত করায়। আমার গল্পের মাধ্যমে আমি কাউকে মানুষকে সচেতন করতে চাই, সাবধান করতে চাই। আমি কারো উপরে কোনো প্রতিশোধ নিতে চাই না। প্রতিশোধ নেওয়া, তাকে শাস্তি দেওয়া হচ্ছে আইনের কাজ। আমার কাজ হচ্ছে আপনাকে সচেতন করা। আপনি আশিকের গল্প শুনে সচেতন হন, যে ভুল আশিক করেছে সেই ভুল আপনি না করেন। আপনার বউ, আপনার বোন, আপনার মা না বুঝে না শুনে হুটহাট করেই কারো কাছে প্রবাসে পাঠাই দিয়েন না। প্রবাসের মাটিতে আমার বোনেরা যে কতভাবে নির্যাতিত হয় এগুলো বললে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই জন্য প্রবাসে কোনো নারী পাঠানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।